তার পরিবারে কি হয়েছিল, তার স্ত্রী, তার মা আর তার প্রান্তীয় সন্তানের জীবন কেমন কেটেছে, জাতির কাছে প্রত্যাশা এটা কি, এসব প্রশ্নের উত্তর শুনবো আব্দুল জব্বারের স্ত্রী আমিনা খাতুনের সুরপুর উপায়নকারী রায়তা বিনতে আহসানের কাছ থেকে। বক্তব্য নিয়ে আসছে রায়তা বিনতে আহসান। ভালো আছি, আমি পরে দেখলাম। আজ 21শে ফেব্রুয়ারি, চারিদিকে আজ ফাল্গুনের নানা রঙের ছায়া ছিল। অথচ 1952 সালের এই দিনে আমি হারিয়েছিলাম আমার জীবনের সাধনা। আমি হারিয়েছিলাম আমার সবচেয়ে কাছে প্রাণের মানুষটিকে। আমার সন্তান হয়েছিল এখানে। আমি ভাষাশিল্পী আব্দুল জব্বারের কথা বলছি, যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন ভাষার জন্য। তিনি চেয়েছিলেন আমরা সবাই যেন আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি, এবং এই চাওয়া সত্যি হয়েছে। তিনি জন্মেছিলেন ময়মনসিংহ জেলার বসুন্ধরা উপজেলার পাকুড়া গ্রামে। দরিদ্রতার কারণে মাত্র 15 বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জ চলে যান। সেখানে এক ইংরেজ বাবুর অধীনে তিনি চাকরি শুরু করেন। ইংরেজ বাবু তাকে বার্মায় পাঠিয়ে দেন, কিন্তু তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি। দেশের মায়া ছেড়ে উনি থাকতে পারেননি, তাই তিনি আবার দেশে ফিরে আসেন। উনি ছিলেন আমার ভাইয়ের বন্ধু। সে সূত্রে আমাদের পরিচয়, তারপর বিয়ে। আমাদের একটি ছেলে সন্তানও ছিল। খুব সচ্ছল না হলেও সুখী পরিবার ছিল আমাদের। কিন্তু সে সময় দেশের অবস্থা ভালো ছিল না। আমার স্বামী প্রায়ই বলতেন দেশে নাকি ভাষার জন্য প্রতিবাদ সমাবেশ চলছে। রেডিওতেও আমরা শুনতে পেতাম দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করছেন। এই যে নুরুল আমিনকে দেখতে পাচ্ছেন মঞ্চে, তিনিও ছিলেন সেই সব ন্যাক্কারজনক ব্যক্তিদের একজন। উনি প্রায়ই বলতেন আমার সন্তান যদি আমার ভাষায় কথা বলতে না পারে, ওনার চোখে মুখে তখন আমি উৎকণ্ঠার ছাপ দেখতে পেতাম। ওনার মতো উৎকণ্ঠা হয়তো আমার ছিল না, কিন্তু আমার খারাপ লাগতো। মনের মধ্যে কোথায় যেন একটা কষ্ট অনুভব করতাম আমি। উনি প্রায়ই আমার সন্তানের দিকে তাকিয়ে কান্না করতেন। উনি বলতেন প্রাণের ভাষার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। সত্যি সত্যি যে তিনি এ পথ বেছে নেবেন তা আমি বুঝতে পারিনি। আমি যে এই সমস্যার সমাধান চাইতাম না তা নয়, আমিও চাইতাম এই সমস্যার সমাধান হোক, কিন্তু আমি কখনোই চাইতাম না আমার স্বামী সেখানে যাক। কিন্তু ভাষার প্রতি তার ভালোবাসা আমার থেকে তাকে দূরে নিয়ে গিয়েছে। 20 ফেব্রুয়ারি আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক তার পরের দিন 21 ফেব্রুয়ারি আমার মায়ের জন্য ফল কিনতে যান তিনি। সেই যে গেলেন, এটাই তার শেষ যাওয়া ছিল। হাজার মানুষের ভালোবাসা নিয়ে উনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে। উনি নিজের জীবনকে বিসর্জন করে দিয়ে গিয়েছিলেন মাতৃভাষা বাংলার জন্য, যার আত্মদানের বিনিময়ে আমরা আজ এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারছি নির্ভয়ে। উনি চেয়েছিলেন প্রত্যেকটি সন্তান যেন তার মাকে মা বলে ডাকতে পারে। আজকে যখন আমার সন্তান আমাকে মা বলে ডাকে, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর আমি একজন। আমি আজ আনন্দিত, কারণ এই সুখের ভাগ নেওয়ার অধিকার করে দিয়েছেন আমার স্বামী। আমি আজ গর্বিত, আমি গর্ববোধ করি, কারণ আমার ভাষা আমার স্বামীর রক্তে কেনা সম্পদ। কিন্তু আমার কষ্ট হয়,
আজকে যখন আমি 1 কিলো দিয়ে মুক্তমন্ত্রীর দিকে আসছিলাম, তখন দেখলাম কিছু তরুণ বাংলা ভাষাকে বিকৃত করে গান গাচ্ছে। বাংলা ভাষার এই বিকৃতি আমাকে কষ্ট দেয়। 8 বছর ধরে যখন আমার স্বামীর নামে জব্বারনগর গ্রামটির নামকরণ করানো হয় না, তখন আমার আক্ষেপ হয়, আমার লজ্জা হয় যখন একই মঞ্চে দাঁড়িয়ে আমি এবং নুরুল আমিন কথা বলবো। এই যে আজ 21শে ফেব্রুয়ারি আমাকে ডাকা হয়েছে, আপনারা এসেছেন আমার কথা শোনার জন্য, কিন্তু বছরের বাকি 364 দিন কোথায় থাকি আমরা? আমাদের তো কোনো খোঁজ নেওয়া হয় না। সে যাই হোক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার আসল আবেদন থাকবে, আপনারা বাংলা ভাষাকে বিকৃত করে বাংলা ভাষাকে অবমূল্যায়িত করবেন না। কেননা এই ভাষা আব্দুল জব্বারের মতো অনেকের আত্মদান এবং তাদের পরিবারের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া। আপনারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা ভুলে যাবেন না, কি জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছে এগুলো ভুলে যাবেন না। বাংলা ভাষার সঠিক চর্চা করবেন, বাংলা ভাষাকে ভালোবাসবেন, কেননা এই ভাষা আমাদের অহংকার, আমাদের অর্জন, আমাদের গর্ব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মাতৃভাষায় কথা বলা শেখে এবং মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই বাংলা ভাষাভাষীরাই। আবার ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারেও মুখ্য ভূমিকা পালন করেছে বাংলাভাষীরা। কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এরকমই একজন মানুষ, যিনি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু কিভাবে তিনি এই অসাধ্য সাধন করলেন? তাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়নি? সেই বাধা পেরোনোর যে অনুপ্রেরণা, সেটা তিনি কোথায় পেয়েছিলেন? এই কথাগুলি শুনবো রফিকুল ইসলামের চরিত্র রূপায়ণকারী আতিকুর রহমানের কাছ থেকে। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আতিকুর রহমান। মোদের গর্ব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা আমাদের সবার গর্ব। এই গর্বের ভাষা নিয়ে আমার স্বপ্ন ছিল, আশা ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ভাষাকে রক্ষার জন্য রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে জীবন দিয়েছেন। 52 পরবর্তী সময় থেকে ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগের দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। সেই শহীদ দিবস কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেল, কিভাবে বাঙালির 21 পুরো বিশ্ববাসীর হলো, আপনারা কি জানেন? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আজ আপনাদের সামনে সেই স্বপ্ন বাস্তবায়নের গল্প শোনাতে এসেছি। 52 21কে স্বীকৃতির জন্য যারা কাজ করেছেন, আমি তাদেরই একজন। আচ্ছা, আপনারাই বলুন তো, কি প্রয়োজন ছিল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতির? কেন বা সেদিন ভাষাকে রক্ষার জন্য বাঙালি জীবন দিয়েছিলেন? শুধুমাত্র আমরা যেন বাংলায় কথা বলতে পারি সেই জন্যে? মা যেন তার সন্তানকে ঘুমপাড়ানির গান শোনাতে পারে সেই জন্যে? ছেলে যেন তার মায়ের কোলে সে গল্প শুনতে পারে সেই জন্যে? না, সেদিন তাদের আত্মত্যাগ ছিল বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতিকে রক্ষার জন্য। আমি যখন 1995-তে কানাডায় যাই, তখন আমি লক্ষ্য করেছিলাম সেখানকার যারা আদিবাসী ছিল তাদের মাতৃভাষা বিলুপ্তির পথে। আমি আরো লক্ষ্য করেছিলাম আমেরিকা সহ অন্যান্য দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের মাতৃভাষাকে ব্যবহার না করার জন্য যারা উচ্চ বৃহৎ জাতিগোষ্ঠী আছেন তারা চাপ প্রয়োগ করছেন। তখন আমি অনুভব করেছিলাম 1952 সালেও ঠিক একইভাবে আমরা আমাদের বাংলা ভাষাও হুমকির সম্মুখীন হয়েছিল।
সেই চেতনা থেকে আমি চেয়েছিলাম এমন একটি দিন যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে এবং সেই দিনটি থেকে প্রত্যেক ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষাকে সগৌরবে স্মরণ করবে। এই চিন্তা থেকে আমি 1998 সালের 9 জানুয়ারি জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠালাম দুটি বিষয়ের জন্য। এক, যে সমস্ত পৃথিবীর মানুষের মাতৃভাষাকে রক্ষার জন্য একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা যায় কিনা। দ্বিতীয় প্রস্তাবটি ছিল যদি করা যায় তাহলে সেই দিবসটি 21শে ফেব্রুয়ারি হতে পারে কিনা, যে দিনটিতে ভাষাকে রক্ষার জন্য বাঙালির সূর্য সন্তানরা প্রাণ দিয়েছিল। প্রস্তাবের জবাবে চিঠি আসলো। সেখানে বলা হয়েছিল কোনো ব্যক্তির কোনো প্রস্তাব গ্রহণ করার কোনো অবকাশ তাদের নেই, প্রস্তাবটি আসতে হবে কোনো রাষ্ট্র থেকে। এ কথা শুনে আমি হতাশ হয়ে পড়ি, কারণ কোনো রাষ্ট্র আমার পক্ষে দাঁড়াবে সেই সাহস আমার ছিল না। হতাশাগ্রস্ত অবস্থায় বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম আমার বন্ধু সালাম সাহেবের সাথে। তিনি আমাকে উৎসাহ দিয়ে বললেন, রফিক ভাই, এটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ, আমি আছি আপনার সাথে। তোমার উৎসাহে আবার যাত্রা শুরু, তবে একটু কৌশল অবলম্বন করে। এবার আমরা 7টি ভাষার প্রতিনিধি দিয়ে 10 জন প্রতিনিধি নিয়ে একটি মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড নামে সংগঠন চালু করি। এবার সেই সংগঠনের পক্ষ থেকে আমরা জাতিসংঘে আবার আবেদন করি। এবার তারা জানায় আপনাদের এইভাবে কোনো প্রচেষ্টাই এখানে সম্ভব না, তবে যদিও হয় সেটি ইউনাইটেড নেশনসে নয়, ইউনেস্কোতে। আমি আবারও হতাশ হয়ে পড়ি, আমি থমকে যাই। তবে কি আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে? তবে আমি থেমে যাইনি, কারণ আমি সেই বাঙালি যে বাঙালি 52 কিংবা 71-এ হার মানেনি। সেই অনুপ্রেরণা থেকে আমরা আবার যোগাযোগ করলাম ইউনেস্কোর সাথে। ইউনেস্কো একইভাবে আমাদের জানালো প্রস্তাবটি আসতে হবে কোনো রাষ্ট্র থেকে। তখন আমরা 5টি রাষ্ট্রকে চিঠি লিখলাম, কিন্তু কোনো রাষ্ট্র থেকে সাড়া পাইনি। দুঃখ ভারাক্রান্ত মনে যোগাযোগ করলাম বাংলাদেশ সরকারের সাথে। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনেস্কোতে কর্মরত একাধিক বাঙালি কর্মকর্তাদের প্রচেষ্টাভাবে ইউনেস্কোতে কর্মরত একাধিক বাঙালি কর্মকর্তা প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রচেষ্টা চালাতে থাকে। অবশেষে আসলো 1999 সালের 9 সেপ্টেম্বর। সেদিনটি ছিল প্রস্তাব দাখিলের শেষ সময়। প্রস্তাব দাখিলের শেষ সময়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাবটি পৌঁছায়। অবশেষে আসলো সেই দিন 17 নভেম্বর। ঘোষিত হলো আপনার আমার পরিচিত 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু যে আশা, যে স্বপ্ন নিয়ে আমরা ভাষার জন্য এত সংগ্রাম করলাম, যে আশা, যে স্বপ্ন নিয়ে 52-তে রফিক সালামরা জীবন দিয়েছিলেন, সেই ভাষার আজকের কি অবস্থা? আজকের তরুণরা আধুনিক হবার প্রতিযোগিতায় হিন্দি সিনেমার সংলাপ চর্চা করছে। কেউ কেয়া বাদ হে বললে যদি অপরজন না বোঝে, তাহলে সাথে সাথে তাকে খেয়াতে পাঠিয়ে দিচ্ছে। বাংলা ভাষার বিকৃতির জন্য আমরা এই শিক্ষিত সম্প্রদায় বেশি দায়ী। আমরা আধুনিক হওয়ার জন্য ইংরেজি শিখেছি, শিক্ষিত হয়েছি, ইংরেজি শিখেছি, হিন্দি শিখেছি, কিন্তু বাংলা শিখিনি। আমরা শিক্ষিত সম্প্রদায় আজকে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলার সাথে ইংরেজি ভাষায় কথা বলছি, কিন্তু সেই উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে অসংখ্য ভাষা আজ বিলুপ্ত হয়ে গেছে। সেখানে এক সময় অসংখ্য রেড ইন্ডিয়ান ভাষা প্রচলিত ছিল, আর আজ সেখানে ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা প্রচলিত। আমার ভয় হয় কবে যেন প্রাণের এই বাংলা ভাষাও আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যায়। হে তরুণ প্রজন্ম, তোমরা কি আমার শহীদ ভাইদের আত্মচিৎকার শুনতে পাও না? তারা চিৎকার করে তোমাদের কাছে বলছে, আমাদের রক্ষা করো, বাংলা ভাষাকে রক্ষা করো।
আমার বিশ্বাস তোমরা তরুণ প্রজন্ম 52, 69, 71 যেভাবে দেশ, মাটি ও মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিলে, ঠিক সেইভাবে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তোমরা উদ্যোগী হবে। আর এই মাধ্যমে মহামান্বিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আতিকুর রহমানকে। এখন যে চরিত্রটি মঞ্চে আবির্ভূত হতে যাচ্ছে সেটি একটি নেতিবাচক চরিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দোসর, একজন নাক উঁচু অভিজাত মানুষ, এরকম আরো অনেক বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়। কিন্তু তারপরও তার যে বৈশিষ্ট্যটি আমাদের চোখে ফুটে ওঠে সেটি হচ্ছে মাতৃভাষার বাংলার প্রতি তার অবজ্ঞা আর অবহেলা। কিন্তু এই অবজ্ঞা আর অবহেলার কারণ কি? কেনই বা তিনি উর্দুকে প্রাধান্য দিয়েছিলেন? হ্যাঁ দর্শক, তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন। আমি নুরুল আমিনের চরিত্র রূপায়ণকারী ফরহাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি বক্তব্য শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন এই মঞ্চে দাঁড়িয়ে যখন দেখি বাংলা ভাষাকে এগিয়ে গর্ব করা বক্তারা বাংলা ভাষাকে রক্ষার জন্য আর্তনাদ করে, তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আফসোস, আজকে আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা দিতে হবে, কারণ এখানে তোমরা যারা উপস্থিত হয়েছ উর্দু ভাষা বোঝার মতো বিজ্ঞ লোক একজনও নেই। আমরা চেয়েছিলাম উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে, পাকিস্তানের পাক জমিনে পাক পবিত্র ভাষা যাতে চর্চা হয় সেটাই আমরা চেয়েছিলাম। মুসলমানের ভাষা হচ্ছে আরবি ভাষা, আর সেই আরবি ভাষার নামাতা ভাষা হচ্ছে উর্দু ভাষা। সচ্চা মুসলমান হিসেবে তোমাদের দায়িত্ব ছিল, তোমাদের কর্তব্য ছিল সেই উর্দু ভাষাকে রক্ষা করা, কিন্তু তোমরা তা করলে না। তোমরা বাংলা হাঙ্গামার মাধ্যমে তোমরা সেখানে প্রতিবাদ করলে, তোমরা প্রতিবাদ করে এক মালায়ালি ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করলে। মুখ্যমন্ত্রী হিসেবে আমার কর্তব্য ছিল দেশের শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু তোমরা আইন ভঙ্গ করে 144 ধারা ভঙ্গ করে তোমরা সেদিন মিছিলে গিয়েছিলে। সে কারণেই তো পুলিশ গুলি চালিয়েছিল। আজকে যদি জব্বারের মতো ছেলেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিত, তাহলে জব্বারের স্ত্রীকে বিজয়ের সাথে এখানে আসতে হতো না, তার স্বামীকে নিয়ে আত্মনাদ করতে হতো না। কিন্তু হায়, তারা বড়ই অবশ ছিল। আজকে এত প্রাণের বিনিময়ে তোমাদের যে অর্জিত বাংলা ভাষা, তার অবস্থা দেখলে আমার হাসি পায়। বাংলা, ইংরেজি আর হিন্দি ভাষার সংমিশ্রণে কি অদ্ভুত ভাষায় যে তোমরা কথা বলো, এর জন্যই কি তোমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছিল? আজকে তোমাদের ঘরে ঘরে হিন্দি সিরিয়াল চলে। আমার তো মনে হয় আর কয়েক প্রজন্ম পরেই তোমাদের মাতৃভাষাই হয়ে যাবে হিন্দি ভাষা। আচ্ছা, তোমরা কল্পনা করো তো 2016 সালে যদি ভাষার জন্য আন্দোলন হয়, তাহলে তোমরা কি করবে? ফেসবুকে প্রথমে একটা ইভেন্ট খুলবে, তারপর ঘরে বসে বসে বোরিং আর চেকিং দিবে। যদিও বা তোমরা আন্দোলনে যাও, তাহলে তোমাদের স্ত্রীরা তোমাদের বিদায় জানিয়ে টেলিভিশন খুলে হিন্দি সিরিয়াল দেখতে বসে যাবে। হায় বাঙালি হায়, তোমরা জীবখানি করছো তোমাদের পূর্বসূরীদের সাথে, ঠিক যেমন তারা জীবখানি করেছিল আমার সাথে। এই যে রফিকুল ইসলাম কিছুক্ষণ আগে বলে গেলেন, বাঙালি তোমরা শিক্ষিত হয়েছ কিন্তু বাংলা শেখনি। এগুলো তো আমি আগেই জানতাম। এখানে তোমরা যারা উপস্থিত আছো তাদের মধ্যে কয়জন পারো সঠিক উচ্চারণে বাংলা বলতে আর শুদ্ধ বানানে বাংলা লিখতে? সেদিনে সেই তথাকথিত ভাষা চরিত্রের প্রতি তোমাদের সম্মানের যে নমুনা,
তা যদি তারা দেখত তাহলে তারা ভাষার জন্য জীবন দিত না। বছরেই একটা দিন তোমরা শহীদ মিনারে গিয়ে ফোন দাও, আর বাকি 364 দিন জুতা পরে শহীদ মিনারে উঠে সেলফি তোলো। সকালবেলা তোমরা খালি পায়ে প্রভাত ছবি করো, আর রাতের বেলা ইংরেজি আর হিন্দি গান বাজিয়ে দিকে পার্টি করো। তোমরা নাকি ভাষার সম্মান রক্ষার জন্য আন্দোলন করেছিলে, যখন রেডিও আর টেলিভিশনের উপস্থাপকেরা বিকৃত উচ্চারণে বাংলা বলে তখন কি ভাষার খুব সম্মান হয়? অবশ্য বাংলা ভাষার এই অবস্থা দেখে আমি গর্বিত হই। আমাদের সরকার তো উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য পদক্ষেপ নিয়েছিল, তোমরা তা মানলে না। তোমরা চেয়েছিলে বাংলাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করতে। আজকে আমি জাহান্নামে বসে বসে ভাবি, বাঙালি তোমরা কি তা প্রতিষ্ঠা করতে পেরেছ? আজও তোমরা তোমাদের বিচার ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পারোনি। এই যে বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো, কই তোমাদের শিক্ষাক্ষেত্রে তো বাংলার তেমন প্রচলন দেখি না। প্রশাসনের ক্ষেত্রেও নেই বাংলা ভাষার কোনো প্রাধান্য। তোমরা জিআরই, আইইএলটিএস প্রথম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলো, কিন্তু বাংলা ভাষা চর্চার জন্য বাংলা একাডেমির পাশে তো তোমাদেরকে চক্কর দিতেও দেখি না। হায় রে বাঙালি, তোমাদের অবস্থা দেখে আমার ভীষণ গর্ব হয়, কিন্তু তোমাদের ভাষার এই দুর্দশা দেখে তোমাদের সরকার, তোমাদের প্রশাসন, কিংবা এই যে তোমরা যারা সামনে বসে আছো সাধারণ জনতা, তোমাদের তো কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা, তোমরা বুকে হাত দিয়ে বলো তো, আসলেই কি তোমরা বাংলা ভাষা নিয়ে গর্ব করো? বাংলা ভাষাকে যথাযথ সম্মান দিতে পেরেছ? বাংলা ভাষাকে ভালোবাসো? যদি তোমরা সত্য বলো যে তোমরা সম্মান দিতে পেরেছ, তোমরা গর্ব করো, তোমরা যথাযথ আসন দিয়েছ বাংলা ভাষায়, তাহলে এই নরকে বসেই আমি বাঙালির জয়গান গাবো। কিন্তু আমি আলবৎ জানি বাঙালির জয়গান আমাকে গাইতে হবে না। এই মালাউনি বাংলা ভাষার তোমরা আরো দক্ষ ব্যবস্থা করো। সেই প্রত্যাশা নিয়েই তোমাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ফরহাদ হোসেনকে। 1952 সালের ভাষা আন্দোলনের সূচনা করেছিল ছাত্র সমাজ। তারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেই আন্দোলনে অংশ নিয়েছিল ছাত্ররা, এমনকি ছাত্রীরাও সেই আন্দোলনে অংশ নিয়েছিল। আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রের বক্তব্য শুনব, ভাষার প্রতি তার ভালোবাসার কথা আর সেই সময়কার কথা। বক্তব্য নিয়ে আসছে ভাষা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীর চরিত্র রূপায়ণকারী নুরজান্নাত নিতু। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। হ্যাঁ, বাংলা ভাষা আমার গর্ব, বাংলা ভাষা প্রতিটা বাঙালির গর্ব। আর তাই তো আজ থেকে 64 বছর আগে ঠিক এই দিনে এই বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমরা ভাষা সৈনিকেরা আন্দোলন করেছিলাম, দিয়েছিলাম বুকের তাজা রক্ত। 1947-এ পাকিস্তান সৃষ্টির শুরু থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষাকে আর ভাষা নির্ভর সংস্কৃতিকে ধ্বংসের অপচেষ্টা চালায়। এরই পরিপ্রেক্ষিতে তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু 6,90,00,000 জনগণের পাকিস্তানে 4,40,00,000 ছিল বাংলাভাষী। আর তাই তো আমরা তৎকালীন ছাত্র সমাজ আমাদের বাংলা ভাষার উপর হওয়া এই চরম অপমানের প্রতিবাদ জানাই। বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে আমরা আন্দোলন করি, সভা মিছিল করি, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহর কাছে স্মারকলিপি দিই। শুধু কি আমরা, নারী পুরুষ নির্বিশেষে বাংলার সমগ্র জনগণ, এমনকি অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের পাশে ছিলেন।
অবশেষে যখন সরকার বুঝতে পারে অন্যায়ের বিরুদ্ধে হওয়া এই আন্দোলন তারা কোনোভাবেই দমন করতে পারবে না, তখন তারা আমাদের আটকাতে 144 ধারা জারি করে। 1952 সালের 20 ফেব্রুয়ারি রাতে আমি আমার ভাই, বন্ধু আর সহযোদ্ধাদের নিয়ে 94 নবাবপুর রোডের আওয়ামী মুসলিম লীগের কার্যালয়ে যাই। সেখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদের সভায় 144 ধারা না ভঙ্গের সিদ্ধান্ত নিই আমরা। কিন্তু সেদিন রাতে আমার বন্ধুরা হলে গিয়ে আবার সভা করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রয়োজনে 144 ধারা ভঙ্গ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। আমাদের মাতৃভাষাকে আমরা কোনোভাবেই অপমানিত হতে দেব না। দাবি আদায়ের উদ্দেশ্যে রাতভর আমরা পোস্টার তৈরি করি। পোস্টারে আমাদের দাবিগুলো তুলে ধরি। রাষ্ট্রভাষা বাংলা চাই। এরই পরিপ্রেক্ষিতে 21 ফেব্রুয়ারি সকালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছিলাম। সেই 50-এর দশকে যখন নারীদের সমাজের অজস্র নিয়মের বেড়াকলে আবদ্ধ থাকতে হতো। নারীদের আন্দোলন করা তো দূরের কথা, পড়াশোনা করতেও নানা বাধার সম্মুখীন হতে হতো। কিন্তু তখনও আমার মতো অজস্র নারী সেদিন মিছিলে যোগ দিয়েছিল প্রাণের মায়া ত্যাগ করে প্লেকার্ড হাতে, শুধুমাত্র নিজের মাতৃভাষার সম্মান রক্ষার্থে। কিন্তু তখন পুলিশ অন্যায়ভাবে আমাদের উপর কাঁদুনে গ্যাস ছুড়ে মারে। এতেও যখন আমাদের দমাতে পারে না, তখন আমাদের উপর নির্বিচারে গুলি করে। আর এই নৃশংসতার মূলে ছিল এই নুরুল আমিন। দুপুরের দিকে আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের দাবিগুলো আইনসভায় পেশ করব। কিন্তু তারপরে পুলিশ দ্বিতীয় দফায় আমাদের উপর গুলি করে। সাথে সাথে রক্তাক্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। আমার চোখের সামনে ধরে গেল অসংখ্য প্রাণ। মুহূর্তে রক্তে লাল হয়ে গেল আমাদের ভাষা আন্দোলন। আজও যেন প্রতি মুহূর্তে আমি আমার ভাই রফিক, শফিউর, বরকত, সালাম, জব্বারের গুলিবিদ্ধ লাশ দেখতে পাই। আজও যেন প্রতি মুহূর্তে আমার সামনে মাত্র 8 বছরের অনিউল্লাহ রক্তাক্তের লাশ ভেসে ওঠে। আমি জানতে চাই কি দোষ ছিল কিশোর অলিউল্লাহ। আমি জানতে চাই কি দোষ ছিল ভাষা শহীদ জব্বারের স্ত্রীর, কেন তাকে ওখানে স্বামীহারা হতে হলো। আমি জানতে চাই কি দোষ ছিল বরকতের মায়ের, কেন ওখানে তার বুক প্রেমিকের না হলো তার সন্তানকে। কিন্তু এত কিছু করেও সরকার আমাদের দমাতে পারেনি। অবশেষে আমার ভাইদের আত্মত্যাগকে সম্মান দিতে বাংলার সমগ্র জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে 1956 সালের 29 ফেব্রুয়ারি সরকার সংবিধান সংশোধন করে বাংলাকে রাষ্ট্রভাষার সম্মান দিতে বাধ্য হয়। ইউনেস্কো আমাদের সেই আত্মত্যাগকে সম্মান দিতে 2000 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ পুরো বিশ্ব জানে, হ্যাঁ, বাঙালি সেই জাতি যারা শুধুমাত্র নিজের মাতৃভাষার সম্মান রক্ষাতে নিজের প্রাণের বলিদান দিতে দ্বিধাবোধ করেনি। কিন্তু আজ তোমরা এই তরুণ প্রজন্ম যখন বাংলা ভাষার বিকৃত রূপ চর্চা করো, তখন মনে হয় আমাদের আত্মত্যাগ সম্পূর্ণ ব্যর্থ ছিল। মনে প্রশ্ন জাগে, আমরা কি তবে বৃথা প্রাণ দিয়েছি? তোমরা কি ভুলে গেছো আজ তোমরা যে 21 ফেব্রুয়ারি পালন করছো, তোমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছো, তার পেছনে লুকিয়ে আছে অজস্র সন্তানহারা মায়ের হাহাকার, অসংখ্য স্বামীহারা স্ত্রীর আর্তনাদ। তোমরা কি ভুলে গেছো যে ভাষার সংস্কৃতি তোমাদের অস্তিত্বের পরিচয় বহন করে? তার ভিড় দাঁড়িয়ে আছে আমার মতো অসংখ্য শহীদের রক্তের উপর, আমার মতো অসংখ্য ভাষা সৈনিকের আত্মত্যাগের উপর। তোমরা কি ভুলে গেছো? কিন্তু আবার যখন দেখি 21 ফেব্রুয়ারিতে তোমরা নগ্ন পায়ে কালো বেশ ধারণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করো, যখন তোমরা সমস্বরে গেয়ে ওঠো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তখন মনে হয় আমার ভাইদের আত্মত্যাগ ব্যর্থ যায়নি, কালের স্রোতে তোমরা আমাদের ভুলে যাবে না। তখন মনে হয় যত প্রতিকূলতায় আসুক বাঙালি জাতি কখনোই বাংলা ভাষাকে, আমার মাতৃভাষাকে অপমানিত হতে দেবে না। বাংলা ভাষার মর্যাদা পুরো বিশ্বে অক্ষুণ্ণ ছিল,
সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নুরুজান্নাত নিতুকে। আজ 21 ফেব্রুয়ারি, যেদিন বাঙালি তার আত্মপরিচয় নতুন করে খুঁজে পেয়েছিল, অনুভব করেছিল নিজের অস্তিত্বকে, চেতনাদীপ্ত করেছিল বাঙালি জাতিকে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি 62, 69 আর 71-এ লড়াই করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। তাই 21 আমাদের চেতনা, আমাদের প্রেরণা। 21-এর চেতনাকে বুকে লালন করে আমরা নিজেদেরকে শানিত করব, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধির পথে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বিতর্কের সমাপ্তি এখানে ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।